মা, আমি এক্ষুনি প্রশান্তদাকে ফোন করেছিলাম। দাদাভাই কোথায় আছে জানতে। দাদাভাই প্রশান্তদার সাথেই আছে, তোমার এই চিন্তার কোনো কারণ নেই। দেখলে বড় বৌমা, আমি বলেছিলাম না আমার দাদু ভাইয়ের খুব মনের জোর। জেম্মা জেম্মা, তুমি যে বলছিলে সেই রাতে যেই ঘটনাটা ঘটেছিল সেটা নাকি ভোলা যায় না। সেই রাতে কি হয়েছিল আমাকে বলো না। কোনো হন্টেড স্টোরি আছে এর পিছনে? দেখেছো তো দিদিভাই, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। থাক না বানি, কেন ওকে ওরকম করছিস? ও যখন শুনতে চাইছে ওকে আমি নিশ্চয়ই বলবো। তুমি তোমার দাদা ভাইয়ের গল্প শুনবে? বনে এসো এদিকে বসো। বনি, আজকে আমি তোমাকে যে গল্পটা শোনাবো সেটা কিন্তু কোনো হন্টেড স্টোরি মানে ভূতের গল্প নয়। এটা একজন দেবদূতের গল্প, মানে এঞ্জেলের গল্প। তিনি আমাকে আর তোমার দা ভাইকে একটা মস্ত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, জানো? কিরকম বিপদ? 27 বছর আগে যখন তোমার দা ভাই আমার পেটে ছিল, তখন আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম হলদিয়াতে বেড়াতে। তা যেদিনটা আমার ফেরার কথা কলকাতায়, সেদিন হলদিয়াতে খুব ঝড় বৃষ্টি হয়, যার ফলে আমি সকাল সকাল বেরোতে পারিনি। একটু বেলার দিকেই বেরিয়েছিলাম। তা যখন আমরা মাঝপথে, তখন প্রায় সন্ধে হয় বুঝেছ, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল। ড্রাইভার দাদা যে কী করবে ভেবেই উঠতে পারছিল না, আর আমি ওদিকে ব্যথায় ছটফট করছিলাম, বুঝলে? আমরা পড়লাম বড় বিপদের মাঝে। ড্রাইভার দাদাও খুব ভয় পেয়ে গেল, আমাকে নিয়ে কী করবে বুঝেই পারছিল না। তারপর বৌদিমণি, ইঞ্জিনের তার ছিঁড়ে গেছে, মেকানিক না ডাকলে ঠিক করা যাবে না। আপনি বরং বসুন, আমি দেখি গ্যারেজ কোথাও পাই কিনা। তুমি এসছিলি ফোন করছো, বাড়িতে খবর দাও শিগগিরই। হ্যাঁ আমি দেখছি, আসতে বলো এখানে। আমি এসটিডি বুথ পেলে এখনই বাড়িতে খবর দিয়ে দিচ্ছি। বোন, কি হয়েছে আপনার? কি হয়েছে? কে আপনি? রামদা, ও রামদা, বোন, ভয় পাবেন না, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি একজন বোন। তারপর আমার খুব একটা কিছু মনে নেই বনি। এটুকুই মনে আছে যে আমার চোখে মুখে কেউ যেন জলের ঝাপটা দিচ্ছিল, আর যিনি জলের ঝাপটা দিচ্ছিলেন তার গলাটাই বারবার আমার কানে ভেসে আসছিল। বোন, চোখ খুলুন বোন, আপনার কিচ্ছু হয়নি। আমি আপনার মুখে ওষুধ দিয়ে দিয়েছি, এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বোন, আপনি মা হতে চলেছেন, যে মাকে তো শক্তি অর্জন করতেই হবে। একটু কষ্ট, একটু যন্ত্রণা সহ্য তো করতেই হবে, তবে না আপনার সন্তান আপনার মতো হবে, তাই না? আপনি না জেগে থাকলে সন্তানের সঙ্গে কথা বলবেন কি করে? সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনি, আপনার সন্তান খুব ভালো থাকবেন। উনি আমাকে ওষুধ খাওয়ান, জল খাওয়ান, আমার অনেক সেবা করেন, জানো বনি। ড্রাইভার দাদার মুখে শুনেছি যে আমার প্রাথমিক চিকিৎসা নাকি উনিই করেন। তারপর যখন আমি অল্প একটু সুস্থ হয়ে উঠি, তখন উনি আমাকে হাসপাতাল অবধি পৌঁছে দেন। জানো বনি, সেদিন যদি উনি না থাকতেন, তাহলে হয়তো আমি আর তোমার দাদা ভাই আমরা দুজনেই বাঁচতাম না। বাহ, সত্যি সত্যি লোকটা খুব ভালো তো জেম্মা। লোকটা কে গো? জানি না রে, ওটাই তো আমার সবচেয়ে বড় আফসোস।
আমি ওই ভদ্রলোকের কোনো খোঁজ খবরই পেলাম না। কোথায় থাকেন, কি করেন, অনেকবার গেছি জানিস ওখানে, কিন্তু ওনার খোঁজ পাইনি। ওনাকে দেখলে হয়তো আমি চিনতে পারবো না, কিন্তু ওনার আওয়াজ, মানে ওনার গলার আওয়াজটা আমার পরিষ্কার মনে আছে জানিস। শুনলে আমি ঠিক ওনাকে চিনতে পারবো। সত্যি সত্যি তুমি ধন্বন্তরী ভানুদা। একবার নারী দেখেই সব বলে দিতে পারো। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খেলাম, কিন্তু কোথাও কিচ্ছু হলো না। আর তোমার এই 1 সপ্তাহের ওষুধ খেয়েই সমস্ত রোগ ভোভা। সত্যি সত্যি তুমি ভগবান, ভগবান তোমার মঙ্গল করুন। শোনো, হ্যাঁ আরো 1 সপ্তাহ তোমাকে ওষুধ খেতে হবে, আচ্ছা। তাহলে থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ধরো, রাখো রাখো রাখো। ভানুদা, এটা কি? রাখো রাখো, পকেটে রাখো রাখো, এখন কোনো দরকার নেই, রাখো পকেটে। আরে বাহ, তুমি আমায় নতুন জীবন দিলে, আর এই টাকাটা নেবে না? শোনো, তোমার এখন অসুবিধা আছে, হ্যাঁ, ও পরে হবে কোন, দেখো সময় সুযোগ বুঝে সব হবে। যাও তুমি এখন সাবধানে বাড়ি যাও তো, আর ওষুধগুলো পুরো খেও। হ্যাঁ, যাও যাও যাও। সত্যি ভগবান তোমার মঙ্গল করুন। যাও। দেখো দেখো কিরকম ফ্রিতে চিকিৎসা করে যাচ্ছে। এভাবে পেট চলবে? কখন গেছে মেয়ে দুটো? হ্যাঁ, এখনো ফিরলো না তো। আমি তো সেটাই ভাবছি, বাড়িতে বসে বসে আমরা চিন্তা করছি। আচ্ছা, চারুর তো একটু ভাবা উচিত ছিল নাকি, একটু সকাল সকাল বেরোলেই তো পারতো মেয়েটা। দেখো, নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, নালে এমনি এমনি তো চারুর সময় নষ্ট করার মেয়ে নয়। না, আমার খুব চিন্তা হচ্ছে গো, আমার বড় চিন্তা হচ্ছে চুমকিটা না, দুজনের জন্যই খুব চিন্তা হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছে। দেখো দেখো, বাড়িতে যদি বসে থাকি না, প্রেশারটা বেড়ে যাবে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ, কেমন? আর্য দাদা, প্রশান্ত দা, এই প্রশান্ত দা, তুমি এসেছো? কাউকে পেলে ওখানে? না দাদা, ওখানে তো কেউ নেই। একটা ভ্যান ছিল, সেটাও চলে গেল। এখন আর ওখানে কেউ নেই। নেই? অংশী ফোন করে কি বলছিল? ওই তুমি কোথায় আছো, ঠিক আছো কি না তাই জানতে চাইছিল। আজকের ঘটনায় আমার চেয়েও বেশি বাড়ির সবাই কষ্ট পেয়েছে। আর্য দাদা, তুমি কি আর একটু বসবে? না, আর বসবো না। আচ্ছা প্রশান্ত দা, তোমাকে যে চিঠি দিয়েছিলাম, তুমি ওনাকে দিয়েছো? হ্যাঁ, আজ সকালে আমি মাধবপুরে গিয়েছিলাম, কিন্তু ও গ্রামে ছিল না, শহরে এসেছে শুনলাম। তার মানে আমি ওনার গলায় শুনেছি। প্রশান্ত দা, চলো বাড়ি ফিরবো। ওই তো তোরা এসে গেছিস। তোরা ফিরছিস না বলে আমার খুব চিন্তা হচ্ছিল, জানিস তো। তোরা দুই বোন সেই কখন গেছিস, এখনো ফিরছিস, তাই ভাবলাম একটু এগিয়ে দেখি কি হয়েছে, না কি কোনো অসুবিধা হয়েছে কি? না বাবা, কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে। না, তাহলে তুই ভানুদা, ভাই একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে জানো। কেন, কি বলছো? আরে তার জন্যই তো আমাদের ফিরতে এত দেরি হলো। উফ, আমার জিনিসগুলো তো সব ওই চারুর লাল ফুল আঁকা ক্যানটার মধ্যে আছে। বাবা, চারু আর বাবা দেখতে পেয়ে গেলে তো এক্ষুনি ঝামেলা লেগে যাবে। এই চারু, হ্যাঁ শোন না, আমি বাড়ি যাচ্ছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে। বোন, বোন বলছি শোন না, তুই বাড়ি চলে যা, আমি ক্যানটা নিয়ে যাচ্ছি। থাক, সারাদিন যখন এত খাটালি, আর এইটুকুনি কাজটাও আমি করতে পারবো। চারু তোকে সারাদিন খাটিয়েছে, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে চুমকি। হ্যাঁ, তুমি যদি না বিশ্বাস করো বাবা, আমি কি বলতে পারি বলো? আমি কিন্তু সেখানে ছিলাম, আমি দেখেছি। তুমি চুপ করো তো, সারাদিন তো শুধু কেসে গেলে আর ঘুমিয়ে গেলে। ফুলটা কোথায় রাখলাম? আর আমাদের সাথে আর আমার বকবক করতে ভালো লাগছে না, আমি চললাম বাড়িতে।
আমাদের থেকে 30 টাকা লিটারে দুধ কেনে, আর সেই দুধ মল্লিক বাড়িতে 50 টাকা লিটারে বেচে। ফল কিন্তু তোমাদের ভুগতে হবে, প্রত্যেকে দেখে নিও। এই অংশ ওই মিষ্টি কে বানিয়েছিল জানতে পারলি? আরে ওই লাল ফুল আঁকা দুধের ক্যানটা যার, সেই তো বানিয়েছে, চারু দিদি বানিয়েছে। ঝিরে বাতি